বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের বাংলা ব্যাকরণ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার সান্ধ্যকালীন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি উপভাষা ও তার শ্রেণীবিভাগ সম্পর্কিত বিশেষ আলোচনা। বিগত ক্লাসগুলোতে ভাষা এবং উপভাষা সম্পর্কিত বেশ কিছু বিষয় করানো হয়েছে। আজকে মূলত প্রত্যেকটা উপভাষা সম্পর্কে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা শুরু করতে চলেছি উপভাষা ও তার শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনা। দেখো, উপভাষার শ্রেণীবিভাগ সংক্রান্ত আলোচনার প্রথমেই আমি এই শ্রেণীবিভাগটা তোমাদের একটু দেখিয়েছিলাম। এখানে কি উপভাষাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, কথ্য উপভাষা বা মৌখিক উপভাষা, আর একদিকে লেখ্য উপভাষা বা সাহিত্যিক উপভাষা। কথ্য উপভাষাকে আমরা আরো 5টা ভাগে ভাগ করেছি, সেটা রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, কামরূপী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষা। আর এদিকে দেখো, লেখ্য বা সাহিত্যিক উপভাষাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা পদ্য উপভাষা, একটা গদ্য উপভাষা। তাহলে এই যে উপভাষা সংক্রান্ত যে শ্রেণীবিভাগ, এটা বিগত ক্লাসে করানো হয়েছিল। আজকে এই যে উপভাষার প্রথম ভাগটা এরপরে আলোচনা করব, অর্থাৎ কথ্য উপভাষা ও তার ভাগ। কথ্য উপভাষাকে আমরা আগেই বললাম 5টা ভাগে ভাগ করছি। এই 5টা ভাগের প্রথমে কে আসছে? রাঢ়ী। চলো দেখে নিই এই রাঢ়ী উপভাষা কোন কোন স্থানে প্রচলিত। দেখো, রাঢ়ীর 4টে ভাগ, একটা পূর্ব মধ্য রাঢ়ী, একটা পশ্চিম মধ্য রাঢ়ী, একটা উত্তর মধ্য রাঢ়ী এবং একটা দক্ষিণ মধ্য রাঢ়ী। দেখো, পূর্ব মধ্য রাঢ়ী কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এই অঞ্চলগুলোতে প্রচলিত। আর পশ্চিম মধ্য রাঢ়ী হুগলি, বর্ধমান, পূর্ব বাঁকুড়া এই অঞ্চলগুলোতে। আর উত্তর মধ্য রাঢ়ী নদিয়া, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে। দক্ষিণ মধ্য রাঢ়ী উত্তর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলেতে রাঢ়ী উপভাষা প্রচলিত। এবার আমাদের দেখার দরকার এই রাঢ়ী উপভাষা আলোচনাকালে কোন কোন বিষয়গুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো, এখন একদিকে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, একদিকে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, এইভাবে পড়বো না। এগুলো সাধারণত আমরা ডিগ্রি কোর্সে পড়ে এসেছি বা ক্লাসে পড়েছি। এখন আমরা এখান থেকে যে যে অংশগুলো খুব গুরুত্বপূর্ণ সেই অংশগুলোকে দেখব। যেমন দেখো, রাঢ়ী উপভাষা মান্য ভাষা, আদর্শ কথ্য বাংলা বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। তাহলে এখন যদি প্রশ্ন করা হতো যে মান্য বাংলা ভাষা কাকে বলা হয়, অপশানে যদি রাখতাম রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, তাহলে আমরা উত্তর কি করতাম? আমরা উত্তর বলতাম রাঢ়ী। রাঢ়ী উপভাষা কেন্দ্রিক উপভাষার মর্যাদা লাভ করেছে। তোমরা মাথায় রাখবে, রাঢ়ী উপভাষা কেন্দ্রীয় উপভাষার মর্যাদা লাভ করেছে। আর এই রাঢ়ী উপভাষার সব থেকে বড় যে বৈশিষ্ট্যটা কি জানো তো? এতে অভিশ্রুতির ব্যবহার দেখা যায়, স্বরসঙ্গতি দেখা যায়, নাসিক্য ভবনের প্রাধান্য লক্ষ্য করা যায়। এই 3টে কিন্তু খুব বেশি দেখা যায় রাঢ়ী উপভাষাতে। আর অকার ওকার রূপে উচ্চারিত হয়, অর্থাৎ অকারের ওকার প্রবণতা রয়েছে। যেমন অতুল থেকে অতুল এরকম লক্ষ্য করা যায়। আর রাঢ়ী উপভাষার কিঞ্চিত পরিবর্তিত রূপ হলো ঝাড়খণ্ডী উপভাষা। তাহলে এই যে রাঢ়ী উপভাষা থেকে কোন কোন অংশ তোমরা ভালো করে পড়বে, এই তথ্যাবলীর মধ্যে সে অংশটা দেখে নিলে। এবার আমাদের দেখা দরকার এই রাঢ়ী উপভাষা পরিবর্তিত হয়ে কোন কোন উপভাষায় পরিণত হয়েছে। দেখো, বরেন্দ্রী উপভাষা আর ঝাড়খণ্ডী উপভাষা, এই দুটো উপভাষার সঙ্গে রাঢ়ী উপভাষার অনেক মিল রয়েছে। যেমন রাঢ়ী উপভাষা থেকে বরেন্দ্রী উপভাষা সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। ভাষাতাত্ত্বিকদের মতে রাঢ়ী ও বরেন্দ্রী উপভাষা দুটি একদা একই উপভাষা ছিল। পূর্ববঙ্গের উপভাষা বঙ্গালী ও বিহারের ভাষা বিহারি উত্তরবঙ্গের সাথে কিছুটা মিলে যাওয়ায় বরেন্দ্রী উপভাষায় পৃথক ভাষায় পরিণত হয়েছে বা পৃথক উপভাষায় পরিণত হয়েছে। আর এরপর আসি ঝাড়খণ্ডী উপভাষা। রাঢ়ী উপভাষার কিঞ্চিত পরিবর্তিত রূপ হলো ঝাড়খণ্ডী উপভাষা। দেখো, এই যে ঝাড়খণ্ডী উপভাষাকে অনেকেই সীমান্ত রাঢ়ী বলে থাকেন, ঝাড়খণ্ডী উপভাষাকে সীমান্ত রাঢ়ী বলে থাকেন। তাহলে আমরা রাঢ়ীর পরে দেখে নেব বঙ্গালী সম্পর্কে। বঙ্গালীর আমরা দুটো ভাগ বলেছি, একটা বিশুদ্ধ বঙ্গালী, একটা চট্টগ্রামী বঙ্গালী। এই বিশুদ্ধ বঙ্গালীটা ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর প্রভৃতি অঞ্চলে প্রচলিত। আর চট্টগ্রামী যে বঙ্গালীটা, এটা চট্টগ্রাম, নোয়াখালী প্রভৃতি অঞ্চলে এই উপভাষা প্রচলিত ছিল। আমরা প্রচলিত স্থান তো দেখে নিলাম। এবার এই বঙ্গালী উপভাষা থেকে কোন কোন অংশগুলোকে জোর দিয়ে পড়বো, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যগুলোকে আমরা ভালো করে দেখব, একটু দেখো। বাংলাদেশের প্রধান উপভাষা হলো
কি? বঙ্গালী। সমগ্র পূর্ববঙ্গেই প্রচলিত এটা বলা যায়। এতে অপিনিহিতির প্রাধান্য দেখা যায়। মাথায় রাখবে, বঙ্গালী উপভাষায় একমাত্র অপিনিহিতির প্রাধান্যটা সবচেয়ে বেশি দেখা যায়। সঘোষ মহাপ্রাণ বর্ণ সঘোষ অল্প প্রাণ বর্ণ রূপে উচ্চারিত হয়, আর এ ধ্বনি এ রূপে উচ্চারিত হয়, যেমন মেঘ, ম্যাঘ, দেশ, দ্যাশ, এরকম ধরনের। আচ্ছা, তালবস্য এবং দন্তস্য এর স্থানে হ উচ্চারিত হয়, যেমন শিয়াল, হিয়াল, এই ধরনের। আর এই উপভাষায় কর্তৃকারক ছাড়া অন্যান্য কারকের বহুবচনে গো বিভক্তির ব্যবহার দেখা যায়। আর এই উপভাষায় নাসিক্য ভবন দেখা যায় না। তাহলে দেখো, বঙ্গালীতে যে যে অংশগুলো দরকার সেটা আমরা দেখলাম। এবার আমরা চলে যাব বরেন্দ্রী উপভাষাতে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া প্রভৃতি অঞ্চলে এই উপভাষা প্রচলিত, অর্থাৎ বরেন্দ্রী উপভাষা প্রচলিত। তোমাদের বরেন্দ্রী উপভাষা থেকে কোন কোন অংশ খুব জোর দিয়ে পড়তে হবে সেগুলো একটু আলোচনা করি। দেখো, বরেন্দ্রভূমি অর্থাৎ উত্তরবঙ্গে এই উপভাষা প্রচলিত। ভাষাতাত্ত্বিকদের মতে রাঢ়ী ও বরেন্দ্রী উপভাষা দুটি একদা একই উপভাষা ছিল। পূর্ববঙ্গের উপভাষা বঙ্গালী ও বিহারের ভাষা বিহারি উত্তরবঙ্গের ভাষার সাথে কিছুটা মিলে যাওয়ায় বরেন্দ্রী পৃথক উপভাষায় পরিণত হয়েছে। আমরা রাঢ়ী ভাষা সম্পর্কে আলোচনা করার সময় কিন্তু এই অংশটি আলোচনা করেছি। আর মনে রাখবে, এই উপভাষায় শাসাঘাতের কোনো নির্দিষ্ট স্থান নেই। তাহলে ক্লিয়ার? চলে যাচ্ছি পরের উপভাষা, কামরূপ উপভাষাতে। দেখো, এই উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, রংপুর, কাছাড়, ত্রিপুরা, সিহট্ট, পশ্চিম গোয়ালপাড়া প্রভৃতি অঞ্চলে এই উপভাষা অর্থাৎ কামরূপী উপভাষা প্রচলিত। তাহলে কামরূপী থেকে তোমরা কোন কোন অংশ জোর দিয়ে পড়বে? দেখো, পড়বে বঙ্গালী ও বরেন্দ্রীর মাঝামাঝি উপভাষা হলো কামরূপী। এই উপভাষার অপর নাম রাজবংশী উপভাষা, এটা ভালো করে দেখে রাখবে। আর বরেন্দ্রী উপভাষার সাথে এই উপভাষার একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই উপভাষা বরেন্দ্রী ও বঙ্গালী এই দুটোর মিশ্রণে বা সংমিশ্রণে গড়ে উঠেছে বলে মনে করা হয়। এই উপভাষায় তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব এই সব স্বগুলো তালবস্যতে পরিণত হয়েছে। আর এই উপভাষার একটা রূপগত বৈশিষ্ট্য কি জানো? আমাকে এটা থাকলে হামাকে, আ হা, আমাকে থাকলে হামাকে, এই ধরনের হতে পারে। আর নঙার্থক বাক্যে ক্রিয়াপদের পূর্বে না ব্যবহৃত হয়। মনে রাখবে, এটা ঝাড়খণ্ডী উপভাষাতেও কিন্তু এই ধরনের ব্যবহার রয়েছে। তাহলে এইগুলো একটু ভালো করে দেখে রাখছো। এরপরে আমরা চলে যাচ্ছি বাংলা উপভাষার লাস্ট, ঝাড়খণ্ডী উপভাষাতে। আচ্ছা, এই ঝাড়খণ্ডী কোথায় কোথায় প্রচলিত আগের ক্লাসেও বলেছি, আরেকবার দেখো। দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ পশ্চিম পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, বিহারের ধলভূম, মানভূম, সিংভূম প্রভৃতি অঞ্চলে এই উপভাষা প্রচলিত হয়ে আছে। তাহলে এই উপভাষা থেকে কোন কোন অংশগুলো তোমরা পড়বে? এই উপভাষা থেকে মূলত তোমরা পড়বে যে এই উপভাষার নামকরণ করেন সুকুমার সেন। খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই অংশটা, ভালো করে জোর দিয়ে তোমরা পড়বে। আর এই উপভাষাকে সূক্ষক উপভাষা বলা হয়। কি উপভাষা বলা হয়? সূক্ষক উপভাষা বলা হয়। এই উপভাষাকে অনেকেই সীমান্ত রাঢ়ী বলে থাকেন। কোন রাঢ়ী? সীমান্ত রাঢ়ী বলে থাকেন। তাহলে যদি প্রশ্ন করতাম সীমান্ত রাঢ়ী কোন উপভাষাকে বলা হয়, তোমরা বলতে ঝাড়খণ্ডী উপভাষাকে। আচ্ছা, রাঢ়ী উপভাষার কিঞ্চিত পরিবর্তিত রূপ ঝাড়খণ্ডী উপভাষা। আমরা রাঢ়ী উপভাষার পরিবর্তিত রূপ প্রসঙ্গে এই তথ্যগুলো আলোচনা করেছি। আর কি, অনুনাসিক এবং সানুনাসিক ধ্বনির প্রাচুর্য দেখা যায় এই উপভাষায়। এই উপভাষায় আধুনিক স্বরধ্বনির বহুল ব্যবহার দেখা যায়। এই উপভাষায় বট ধাতুর ব্যবহার দেখা যায়, নাম ধাতুর বহুল প্রয়োগ দেখা যায়। এই যে কে বট আপনি, বট ধাতুর ব্যবহার এই উপভাষায় সব থেকে বেশি দেখা যায়। তাহলে এই যে 5টা উপভাষা, অর্থাৎ আমরা উপভাষার একদিকের অংশ মানে প্রথম অংশটা আলোচনা করে ফেললাম। এবার যে লেখ্য বা সাহিত্যিক রূপটা সেটা দেখব। দেখো, লেখ্য বা সাহিত্যিক উপভাষাকেও আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা পদ্য উপভাষা, একটা গদ্য উপভাষা।
দেখো পদ্যের হচ্ছে তিনটে ভাগ, একটা সাধু ভাষা, একটা চলিত ভাষা, একটা মিশ্র ভাষা। ওই মিশ্র ভাষার মধ্যে সাধু রয়েছে বা চলিত রয়েছে। আর গদ্য উপভাষাটা দুটো ভাগ, একটা সাধু ভাষা, একটা চলিত ভাষা। যখন আমরা আলোচনা করব প্রথমে কিন্তু পদ্য উপভাষা আলোচনা করে নেব, তারপর গদ্য উপভাষা আলোচনা করব, তারপরে সাধু ভাষা এবং চলিত ভাষা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা পদ্য উপভাষা সম্পর্কে একটু তথ্য দেখে নিই, কোন কোন অংশগুলো আমাদের এখান থেকে জোর দিয়ে পড়তে হবে। দেখো পদ্য শব্দটির ব্যুৎপত্তি অর্থ হলো বা প্রকৃতি প্রত্যয় হলো পদ যুক্ত যথ। আর এই পদ্য শব্দের অর্থ হলো ছন্দবদ্ধ রচনা। পদ্যের অপর নাম কবিতা, আমরা সাধারণত এটা পড়েই থাকি। বাংলা লেখ্য বা সাহিত্যিক উপভাষার যাত্রা শুরু হয় এই পদ্যের হাত ধরে। যদি চর্যাপদের সময়কালেই বলি, কা আ তরু পর পঞ্চবিটাল, দেখো কবিতার মতো করে লেখা, পদ্যে লেখা, তাই না? আর স্বরভক্তির ব্যাপক প্রয়োগ দেখা যায় কিন্তু পদ্যে। বাংলা পদ্য উপভাষার তিনটে ভাগ আমরা আগেই বললাম, একটা সাধু, একটা চলিত, আর দুটোর মিক্সড, একটা হচ্ছে মিশ্র। এই মিশ্রের মধ্যে সাধু রয়েছে আবার চলিত রয়েছে। এরপরে আমরা দেখব গদ্য উপভাষা। দেখো গদ্য শব্দটির ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় কি হবে? গদ যুক্ত যত। আর এই গদ্য শব্দের অর্থ হলো ছন্দবদ্ধ নয় এমন রচনা। আর আগে পদ্য বলতে ছন্দবদ্ধ রচনা। বাংলা গদ্যে কর্তা কর্ম ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া, এই যে পদস্থাপন রীতি এটা মেনে চলা হয়। আর এক্ষেত্রে আমি একটা বলেছিলাম না, উভয়ের মিক্সড, সাধু এবং চলিত। এর ফলে কিন্তু গুরুচণ্ডালী দোষ ঘটে। অনেক সময় গুরুচণ্ডালী দোষ ব্যাপারটা পরীক্ষায় আসে, তোমরা দেখে রাখতে পারো। গদ্য উপভাষায় সাধু কিংবা চলিত যে কোনো একটা ভাষা রীতিতে লেখা হয়। গদ্যে কখনো সাধু বা চলিতের মিশ্রণ ঘটে না, যে এক লাইন সাধু এক লাইন চলিত এরকম মিশ্রণ ঘটে না। যদি মিশ্রণ ঘটে থাকে তবে তাকে আমরা গুরুচণ্ডালী দোষ বলে থাকি। মনে থাকবে? আচ্ছা, তাহলে বাংলা গদ্য উপভাষার আরো দুটি রূপ দেখা যায়, একটা সাধু একটা চলিত। এবার মূলত এই দুটো রূপ সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আসি সাধু ভাষা সম্পর্কে। ভারতের প্রথম সাধু ভাষা হলো বৈদিক ভাষা। সাধু শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় যদি দেখি আমরা কি পাবো? সাধু মানে সাধ যোগ উ, সাধ যোগ উ। সাধু শব্দের অর্থ সাধন করে যে। সাধু শব্দের আবিধানিক যদি অর্থ বলি, মার্জিত, ভদ্র, শিষ্ট, এই ধরনের। আর সাধু ভাষার যাত্রা শুরু হয় কখন জানো? ঊনবিংশ শতকের প্রারম্ভে। বাংলা সাধু গদ্যের প্রাথমিক রূপটি পাওয়া যায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনায়। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন। আর রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থে সাধু ভাষা কথাটিকে তিনি প্রথম ব্যবহার করেন। লাইনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আর বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতি অবশ্যই প্রচলিত ছিল। সাধু গদ্যের দেহে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর। তিনি চুটিয়ে ব্যবহার করতেন সাধু ভাষা। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে গেলে সর্বনাম ও ক্রিয়া এই দুটো পদযুগলের বেশি পরিবর্তন ঘটে। যেমন তাহার, তার। বা সাধু ভাষায় তোমরা লক্ষ্য করে দেখবে তৎসম শব্দের সব থেকে বেশি প্রয়োগ দেখা যায়। তাহলে সাধু ভাষা আলোচনাকালে তোমরা মনে রাখবে যে সাধু হলো শিষ্ট, মার্জিত, ভদ্রজনের ভাষা। এটার প্রথম যে রূপটা, প্রাথমিক রূপটা পাওয়া যায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনায়। কিন্তু সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন রাজা রামমোহন রায় তার বেদান্ত গ্রন্থে। ক্লিয়ার হয়ে গেলাম? আর বাকি যে অংশগুলো তোমরা একবার করে দেখে রাখবে, হাইলাইটস অংশগুলো। দেখো বৈশিষ্ট্য আলাদা করে পড়ার কোনো দরকার নেই, পার্থক্য আলাদা করে পড়ার দরকার নেই। এই যে তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেগুলোই মূলত তোমরা ভালো করে দেখে রাখবে। একাদশ, দ্বাদশ বা নবম দশম যে শ্রেণীর জন্যই পরীক্ষা দাও না কেন, দেখো প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসলে কিন্তু কখনো কখনো মাথা চুলকাতে হবে। তাই আমাদের যাতে কান চুলকানো বা মাথা চুলকানো না হয় তার জন্য এগুলো একটু পড়ে রাখা আমার মনে হয় ভালো। তাহলে চলি আমরা পরের পাঠে, অর্থাৎ চলিত ভাষাতে। দেখো চলিত শব্দের আবিধানিক অর্থ কি? চালু বা প্রচলিত। যেটা চলিত ভাষার মূল ভিত্তি রাঢ়ী উপভাষার মান্য কথ্য রূপ। তাহলে মূল ভিত্তি রাঢ়ী উপভাষার মান্য কথ্য রূপ।
চলিত ভাষার প্রাথমিক সূচনা প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল রচনায়। আর চলিত ভাষার সার্থক প্রয়োগ যদি বলো তাহলে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশাতেও দেখা যায়। আর চলিত ভাষার আদর্শ রূপে যে গৃহীত ভাষা তাকে বলা হয় প্রমিত ভাষা। তাহলে প্রমিত ভাষা কি? চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে প্রমিত ভাষা বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই চলিত ভাষাকে বলেছেন অপর ভাষা বা প্রচলিত ভাষা। মনে থাকবে, চলিত ভাষাকে বলেছেন অপর ভাষা বা প্রচলিত ভাষা। বাংলা ভাষায় সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী। দেখো, এই যে বাংলা ভাষার সাধু ও চলিত রূপ এ নিয়ে গবেষণা করেছিলেন কে বলতো? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী চলিত ভাষাকে মান্য ভাষা রূপে রূপ দেওয়ার জন্য বা রূপে প্রতিষ্ঠা করার জন্য সবুজপত্র পত্রিকার মাধ্যমে আন্দোলন শুরু করেছিলেন। আচ্ছা, সবুজপত্র 1914-তে প্রকাশিত হয়, তাই না? তাহলে মোটামুটি দেখো, আমরা ভাষা উপভাষার আলোচনাকালে প্রথম দিকে আমরা উপভাষার প্রথম ভাগ 5টা উপভাষা সম্পর্কে আলোচনা করলাম এবং পরের দিকে গিয়ে আমরা পদ্য এবং গদ্য এই দুইয়ের ভাগ সাধু ও চলিত এগুলো নিয়েও আলোচনা করে দিলাম। এগুলো তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও প্রয়োজনে আসবে এবং নবম দশম শ্রেণীর জন্য যারা পরীক্ষা দেবে তারাও দেখে রাখবে। এবং যে সমস্ত নতুন বন্ধুরা শুধুমাত্র ক্লাসের উপযোগী হিসাবে তথ্য পেতে চাইছো তারা এগুলো দেখে রাখতে পারো, কিন্তু নোটস হিসাবে এগুলোকে ব্যবহার করা যাবে না। এগুলো সাধারণত স্কুল সার্ভিস কমিশনের বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগুলো খুব বেশি প্রয়োজন। তাহলে আমরা এই অংশে উপভাষাটা শেষ করতে পারলাম। এরপরে ধ্বনি ও বর্ণ একে একে শুরু করব। যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।